সেদিন সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জল ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল প্রায় অচল হয়ে গেছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধ্যাবেলায় নাইম এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুইটা লাল। কতদিন দাড়ি কামাইনি। বললাম, কি ব্যাপার রে? নাইম একটিও কথা না বলে ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। নাইম আমার বন্ধু, খুব স্মার্ট ও সুদর্শন যুবক। শোরখোরা গ্রামে ওদের নিজেদের বাসা, সেখানে এসে থাকে। নাইমের ওরকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে নাইম? একই চেহারা তোর। আমি বোধহয় বেশি দিন বাঁচবো না রে। কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে? তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড ঘটে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় শিহরে উঠলাম আমি। সি নাইম, ও কথা মুখেও আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? নাইম হঠাৎ বলল, আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? মনে হচ্ছে তাই হয়েছিস। বিশ্বাস কর, বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। এখানে আমি প্রতিদিন রাতে আরেকজনের উপস্থিতি অনুভব করছি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা ভালোই বুঝতে পারি। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? নাইম একবার হাতের ঘড়িটা দেখলো, তারপর বলল, মনে হয় আমার কথা না শুনে সব নিজের চোখে দেখা ভালো। কেননা আমার কথা তুই সব বিশ্বাস করবি কিনা তা তো জানি না। আমিও দেখতে চাই আমার ঘরে আরেক উপস্থিতি থাকতো এসব ঘটে কিনা। যদি যাস তো এক্ষুনি বল, লাস্ট ট্রেনটা পেয়েই যাবো তাহলে। না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসবো। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। তাহলে খুব ভালো হয় রে। আমার এখন মাথা ঠিক নেই। আমার ভালো মন্দের ভার এখন তোর হাতে ছেড়ে দিলাম। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। শোয়ার পরে ঘুম। ঘুম যখন ভাঙলো তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে নাইম বলল, কতদিন যে এত আরামে ঘুমাইনি। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সে বেলায় একটাই। সে কি, সারাদিনে আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে দিয়েছে। তা যাক, বেলা 1টার গাড়িতেই যাই তাহলে। দুপুরে বাঁকড়া স্টেশনে এলাম। সেখান থেকে সোজা ট্রেনে শিমুলিয়া। তারপর কিছুটা হেঁটে গেলেই নদীর ধারে ওদের বাড়ি। ছোট দোতলা বাড়ি। নাইমের সাথে আমার আসতে দেখে আশেপাশের লোকরা চাপা গলায় ফিসফিসে নিজেদের মধ্যে কি যেন বলতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর নাইমের বাড়িতে গিয়ে দোতলা ও শোয়ার ঘরে গিয়ে উঠলাম। একপাশে খোলা ছাদ নাইমের বাড়িতে। মুখ হাত ধুয়ে বললাম, নাইম, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই। যা কিছুর উপদ্রব সব রাতে। তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ থাকতে পারি? তারপর নাইমের বাড়ি থেকে বেরিয়ে আমি সেই লোকেদের কাছে এলাম, যেখানে একটু আগে ওকে থেকে সকালে ফিসফিস করে কি যেন সব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো নাইমকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে ওকে দেখে আপনারা কি জন্য সব ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করছেন? হ্যাঁ, আমরা ওকে হঠাৎ করে এরকম হয়ে যেতে দেখেছি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন? ও পিঠায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তাহলে এক রাতের ঘটনা বলছি শুনুন। শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। এরা কেউ আমার কথা বিশ্বাস করে না, সবাই হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ, তো শুনি না কি ব্যাপার। শুনুন তাহলে। সেদিনকে রাতে নাইম যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর পাশের বাড়ির জিশান মামা ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠলো। কিরকম? নাইম নিচের দরজা খিল দিয়ে ওপরের দরজা বন্ধ করে শোয়। সেদিন নাইমের চিৎকার শুনে আমি আর জিশান মামা ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করতে লাগলাম। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিল যেন কে খুলে দিল।
আমরা তখন তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দরজা ধাক্কা দিলাম। নাইমের সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদুমন্ত্র বলে উপরের ঘরে দরজা খুলে গেল। আমরা ভেতরে গিয়ে দেখলাম নাইম অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িতে নাইম একা থাকে, সে বাড়িতে বন্ধ দরজা আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? সিরাজ, অথচ আমার বা জিসান মামার কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাতে আপনাদের মধ্য থেকে একজনও যদি আমার কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাতে আমি নিজের চোখে দেখতে চাই ওখানে কি হয় না হয়। আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ওই বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি ভৌতিক কিছু ব্যাপার হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমি নয়, সবাই ছুটে যাব। আর পারলে তো দরজার খিলটি খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরলাম তখন দেখি নাইম ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। এসে বললাম, কি রে, একা থাকতে ভয় করেনি তো? না, তবে খুব একটা সাহস পাচ্ছিলাম না, তাই বন্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি নদীর ধার থেকে একটু বেরিয়ে আসি। এখন কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা, বৃষ্টি এই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাতের খাবারটা তৈরি করা যাক। সন্ধ্যা পেরিয়ে রাত্রি হলো। এক সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও হার মানায়। এরই মতো আমি জিজ্ঞাসা করলাম, অন্য সময় কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যার পর, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকতে যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তা নিয়ে। নাইম এখনো পর্যন্ত কিছুই বলেনি। রাত তখন 10টা। এই পর্যন্ত সময়টা বেশ ভালোই কাটলো। আমি আর নাইম একই ঘাটে দুজনে পাশাপাশি শুলাম, শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর তখনই নাইম আমার কাছে সরে এসে বলল, হেই, এইবার এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে কে আসবে? ওই তো সে, এই দেখ। শুয়ে শুয়ে জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার কাছে 14-15 বছরের বয়সী এক কিশোরী মেয়ে এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি কোনো উত্তর দিল না। এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ। তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর নাইম ছাড়া কেউ তো নেই। তাহলে কে জ্বালালো এই বাতি? কে কে সে অশরীরে? এতক্ষণে জানালার পাশে থাকা সে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। দুজনে ভয়ে কাত। চারিদিকে নিস্তব্ধ নিঝুম। নাইম যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত। সে বাতিটা তুলিয়ে নিল, নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমর গলা একটি ডাক শোনা গেল, এসো। আমি নাইমকে বললাম, আই তো, কোথায় নিয়ে যাইও দেখি। হ্যাঁ, না খেপেছিস? ও ও আমার রোজ এইভাবেই ডাকে, আমি যাই না। আই আই বলছি। আমার বড় ভয় করছে। ভয় কি? আজ তুই একা নয়, আমিও আছি তোর সাথে, আয়। আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম। তারপর দরজার দিকে এগোলাম। দেখলাম দরজার খিল আপনা থেকেই খুলে গেল। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চললো। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরে দরজার কাছে গেল। দরজা আপনা থেকেই খুলে গেল। আমরা দুজনে ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। আমি তখন বললাম, কি হলো? কথা কও, কথা বলছো না কেন? বলো তুমি কে? নাইম যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি নিহা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতন হালকা সরে অন্ধকারে ফুটে উঠল কি করুণ তার মুখ। সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে নাইমের টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ডুয়ার টেনে একটি খাম বের করে টেবিলের উপর রাখলো, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই সেই কিশোরীর ফুল সাইজের একটি ফটো দেখতে পেলাম। হঠাৎ দেখি সেই ফটো আমাকে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা
এখনই এটাকে নষ্ট করে দাও। তাহলেই কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানার দরকার নেই। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই দিয়ে ছবিটি পুড়িয়ে দিলাম। নাইমকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগে তোলা গোপাল বাবুর মেয়ের ছবি ওটা। কিছুদিন আগে গোপাল বাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়েটির ছবি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়ে নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপর বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি গোপালবাবু এতদিন বাদে নিতে এলো কেন? বছর 2 আগে আমি ছবিটা তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে গোপাল বাবু টাকা দেওয়ার ভয়ে আমার সাথে আর দেখা করেননি। এখন মেয়ের স্মৃতি রক্ষা করার জন্য গোপাল বাবু ডবল চার্জ দিয়ে মেয়ের ছবি নিতে এসেছেন। সারা রাত ঘুম এলো না, শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। এরপরও নাইমের বাড়িতে আমি 10 দিন মতন ছিলাম, কিন্তু না, সেই রাতের পর থেকে আর কোনো উপদ্রবই ওই বাড়িতে হয়নি, এখনও না।